নমস্কার। আজকে আলোচনা করব যে এই যে এতদিন ধরে আপনাদের সঙ্গে বিভিন্ন যে তথ্য আলোচনা করলাম, আপনারা অনেকেই জন্মছক তৈরি করতে পারেন, আমি জানি অনেকে বিচার করতেও পারেন। তবুও আমি বলবো যে বিচারের জায়গাটা খুব সহজভাবে, যাতে আপনাদের আরও খুব ভালোভাবে আপনারা বিচার করতে পারেন খুব কম সময়ের মধ্যে। বেসিক্যালি কি কি দেখা উচিত বা কি কি দেখা দরকার, সেদিক থেকে মাথায় রেখে আমি আপনাদের সঙ্গে কয়েকটি তথ্য আলোচনা করি। দেখুন, প্রথমে এখানে আমি আপনাদের সামনে রেখেছি যে জন্মছক বিচারের সূত্রাবলী। জন্মছক বিচারের সূত্রাবলী এই জায়গাটা আপনাদের দেখতে গেলে কি কি আমাদেরকে দেখতে হবে সেটা কিন্তু প্রথমেই আমাদেরকে বুঝে নিতে হবে। খুব অল্প সময়ের মধ্যে এক নজরে কি কি পয়েন্ট আমরা দেখব, কি করে একটি জন্মছক বিচার করা যায় খুব অল্প সময়ে সনাতন বৈদিক জ্যোতিষ পদ্ধতি মেনে। প্রথমে আমাদেরকে দেখতে হবে, এই যে দেখুন লেখা আছে গ্রহদের অবস্থান। তো এই গ্রহদের অবস্থান বলতে প্রথমে আমি এখানে একটা মেষ রাশি, যেখানে ফার্স্ট হাউস লেখা রয়েছে, কাল্পনিকভাবে ধরে নিলাম ওটা হচ্ছে মেষ রাশি। তাহলে মেষের পরে আমরা এইদিকে অ্যান্টি ক্লকওয়াইজ আমরা ঘুরবো, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তার মানে উল্টো দিকে। আমার মাউস পয়েন্টটা দেখুন, মেষ থেকে চলে এলো বৃষ, তারপরে মিথুন, তারপরে কর্কট, তারপরে সিংহ, তারপরে কন্যা, তারপরে তুলা, তারপরে বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মেষ। এটা আপনারা জানেন, নূতনত্ব কিন্তু এটা কিছু আমি আলোচনা করছি না। এরপরে যে পয়েন্টগুলো আসছে, প্রথমে আমরা কোন গ্রহ কোন মধ্যে রয়েছে, এটা যদি 1 নম্বর ঘর হয়, ফার্স্ট হাউস হয়, তাহলে তার অপোজিট অর্থাৎ 180 ডিগ্রির উল্টো দিকে সেটা হবে 7th হাউস অর্থাৎ 7ম ভাব, এবং 90 ডিগ্রির এদিকে চলে এলে আমরা দেখতে পাবো এখানে কর্কট, তার উল্টো দিকে হচ্ছে গিয়ে মকর, 4র্থ দশম। তাহলে লগ্ন 7ম 4র্থ দশম আপনারা জানেন, কাউন্ট করতে আপনারা জানেন। এরপর আমরা দেখব রাহু কেতু। অ্যাকচুয়ালি অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন আছে যে রাহু কেতু বাস্তবে, যেমন আমরা চন্দ্রকে দেখতে পাই, আমরা বুধকে দেখতে পাই, আমরা বৃহস্পতিকে দেখতে পারি, আমরা শনিকে দেখতে পারি, সবাইকে আমরা দেখতে পারি, কিন্তু রাহু এবং কেতুকে কিন্তু আমরা দেখতে পারি না। দেখুন এই ছবিটাকে খুব ভালো করে দেখুন। দেখুন দুটো যে এক্সিস, তার যে কনজাংশন, একটা উপরে একটা নিচে। আমার লেখাটা একটু ভুল হয়েছে, উপরেরটা হবে রাহু, নিচেরটা হবে কেতু। আপনারা একটু পরিবর্তন করে নেবেন, কাল্পনিকভাবে কেতুকে রাহু ধরবেন আর রাহুকে কেতু ধরবেন। কেন রাহু উপরে থাকবে, তার ঠিক 180 ডিগ্রি অপোজিটে কেতু থাকবে। বাস্তবে এদের কোনো অস্তিত্ব নেই, কিন্তু দুটো এক্সিসের এই যে পয়েন্ট, সংযোগস্থল, এটা এখানে কিন্তু খুবই পাওয়ারফুল একটা ম্যাগনিটিউড পাওয়ার হাউস বলা যেতে পারে এখানে ক্রিয়েট হয়, যার জন্য কোনো গ্রহ যদি ট্রানজিটে ঘুরতে ঘুরতে অক্ষবলয় অনুযায়ী ওখানে আসে, তখন তাদের মধ্যে কিন্তু একটা অ্যাবনর্মালিটি কাজ করে, অস্বাভাবিকত্ব কাজ করে। তখন তারা কখনো ভালো কখনো খারাপ এই রেজাল্টগুলো তারা কিন্তু দিয়ে থাকে। এরপরে আমরা কোন পয়েন্টটা দেখব, এরপরে আমরা দেখব গ্রহদের শত্রু মিত্র আমাদেরকে দেখতে হবে। একটি গ্রহের শত্রু কোনটি, তার মিত্র কোনটি, এটি না জানা থাকলে তাদের মধ্যে দেখা গেল শত্রু গ্রহের সঙ্গে মিত্র গ্রহের সম্পর্ক রয়েছে। এটা কেন দেখতে হয়, তার কারণ হচ্ছে দেখা গেল যে এই যে শত্রু মিত্র, আমি একটু হাইলাইট করে নিই আপনাদের বুঝতে সুবিধা। তাহলে শত্রু মিত্র আমরা কেন দেখব, তার দুটো কারণ আছে। এক হচ্ছে দেখা গেল যে আমার ভাগ্যপতির সঙ্গে আমার এমন একটা গ্রহের সম্পর্ক তৈরি হলো, যে সম্পর্কটা হচ্ছে গিয়ে মিত্র শত্রু গ্রহের সঙ্গে, তখন ভাগ্যপতি কিন্তু সেইখানে খুব একটা ভালো কাজ করতে পারবে না। দেখা গেল ভাগ্যপতি তার নিজের জায়গায় না থেকে, কেন্দ্র কোণে না থেকে, সে শত্রু গৃহের
অধীনস্থ একটি ভাবে তিনি অবস্থান করছেন, তখন কিন্তু আমাদের ভাগ্যপতি খুব ভালো কাজ করবে না। এই দেখার জন্যই, এই বিচারের এই সুবিধার জন্যই আমরা কিন্তু অবস্থানটা বা দেখব, সত্যমিত্রটা আমরা কিন্তু দেখব। সরি। এরপরে আমরা দেখব, এই পয়েন্টগুলো লিখে নিন, এই পয়েন্টগুলোর উপরে বেস করে আপনারা চলুন, দেখবেন খুব সহজেই আপনি বিচার করতে পারছেন। এরপর আসছে শুভ এবং অশুভ গ্রহের তালিকা তৈরি করতে হবে। একটি জন্মছকে কোন কোনগুলো শুভ গ্রহ, কোন কোনগুলো অশুভ গ্রহ, তার একটা তালিকা আমরা তৈরি করব। তালিকা তৈরি করে আমরা দেখব। এরপরের আমাদের কাজ হচ্ছে, তৃতীয় কাজ হচ্ছে, এই যে 9টি গ্রহ, তার মধ্যে কোন গ্রহটি দুর্বল এবং কোন গ্রহটি সবল, কোনটি পাওয়ার আছে কোনটি দুর্বল আছে, পাওয়ার নেই, এটা আমরা দেখব। সাধারণত ডিগ্রি থেকে আমরা এটা দেখব। তো এখানে আমি একটুখানি বুঝিয়ে দিই ব্যাপারটা, তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। দাঁড়ান, এখানে আমি একটু লিখে দেখাচ্ছি, লিখে দেখালে আপনাদের কাছে ব্যাপারটা সোজা হবে। দেখা গেল যে মঙ্গল এখানে রয়েছে মঙ্গল এখানে রয়েছে 4 ডিগ্রিতে, এটা বাংলায় লিখলাম 4 ডিগ্রি। আবার সে একই ঘরে দেখা গেল বুধ, সেই বুধ রয়েছে 8 ডিগ্রিতে। ভালো করে বুঝুন, তাহলে দেখা গেল মঙ্গল 4 ডিগ্রিতে আর বুধ হচ্ছে 8 ডিগ্রিতে। তার মানে এই যে ঘরে এই দুটো ধরুন গ্রহ আছে, তাদের আমি কোন গ্রহটি দুর্বল কোন গ্রহটি সবল এটা আমরা বিচার করব। তা যখন দেখলাম যে বুধের থেকে মঙ্গলের ডিগ্রি কম, তখন বুঝতে হবে বুধের থেকে ওই রাশিতে, আমাদের সবসময় রাশিটাকে ভাবতে হবে, তাহলে বুধের থেকে ওই রাশিতে মঙ্গলের পাওয়ারটা কম আছে। তো এই ডিগ্রি অনুযায়ী আমরা কিন্তু পাওয়ার দেব। এর আরো হায়ার স্টাডি আছে, সেক্ষেত্রে আমাদেরকে আরো ভালোভাবে দেখতে হয়। এটা প্রাইমারি স্টেজ, আপনারা দেখুন, কোথাও কোনো প্রশ্ন থাকলে পরে বলবেন। সংযোগ, আমরা কি জানি সংযোগ কি রকম, যে প্রত্যেকটি গ্রহের সঙ্গে এক একটি গ্রহের এক এক রকমের অ্যাসপেক্ট আছে বা দৃষ্টি আছে। সেই দৃষ্টির মধ্যে যেমন ধরুন বৃহস্পতি, বৃহস্পতি, তাহলে এই বৃহস্পতি, না এখানে আমি মুছে দিই বিষয়টা, এখান থেকে মুছে, এখানে বৃহস্পতি, এর কোথায় কোথায় দৃষ্টি আছে না আপনারা জানেন, বৃহস্পতির 5-এ দৃষ্টি আছে, বৃহস্পতির 7মে দৃষ্টি আছে, বৃহস্পতির 9মে দৃষ্টি আছে। এবার দেখা গেল, আপনি এখানে ভালো করে দেখুন, এই চারটা আমি একটু দেখাই। দেখা গেল বৃহস্পতি আপনার এই কর্কটে বসে রয়েছে, তাহলে কর্কট থেকে আমাকে গুনতে হবে 1 2 3 4 5। তাহলে কর্কট থেকে আমি 1 2 3 4 5 গুনবো। কর্কট থেকে আবার বলেছে বৃহস্পতি 7মে দৃষ্টি আছে, তাহলে 5-এর পরে 6 7, তাহলে মকরে গিয়ে 7 হচ্ছে, তাহলে আমরা এখন 7 গুনবো। এবার বলছে বৃহস্পতির 9মেও দৃষ্টি আছে, তাহলে বৃহস্পতির 9ম হচ্ছে গিয়ে কুম্ভে 8 আর মীনে 9। তাহলে একটা গ্রহের সংযোগ, এটাকে বলা হচ্ছে সংযোগ, একটি গ্রহের সঙ্গে আরেকটি গ্রহের, সেটা একই ঘরে একই ডিগ্রিতে বা কাছাকাছি ডিগ্রিতে অবস্থান করতে পারে। এগুলোকে আমরা কানেকশন বলি, কনজাংশন বলি বা সংযোগ বলি। এরপরে সংযোগ, তাহলে বৃহস্পতি এরকম প্রত্যেকটি গ্রহ রয়েছে, বুধের 7ম, রবির 7ম, চন্দ্রের 7ম, মঙ্গলের হচ্ছে গিয়ে 4র্থ 7ম 8ম, ঠিক আছে, শনির হচ্ছে গিয়ে 3য় 10ম 7ম, ঠিক আছে, রাহুর 5ম 9ম 7ম। তো এই যে অ্যাসপেক্টগুলো রয়েছে এগুলো আমরা দেখব। তো এরপরে আমরা দেখব কি কি যোগ রয়েছে কিনা। যোগ, এগুলো আপনাকে জানতে হবে। যোগ এর আগে আমি ভিডিওতে আলোচনা করেছি যোগ সম্বন্ধে। যেমন ধরুন বৃহস্পতি কেন্দ্রে রয়েছে,
কোণে চন্দ্র রয়েছে। এবার উভয়ের মধ্যে কেন্দ্র কোণে চন্দ্র বৃহস্পতি রয়েছে এবং উভয়ের মধ্যে তাদের দৃষ্টি অনুযায়ী সম্পর্ক তৈরি করেছে, অর্থাৎ তাদের মধ্যে কানেকশন তৈরি হয়েছে। তাহলে চন্দ্র এবং বৃহস্পতির কানেকশনে আমাদের কি তৈরি হয়, কি যোগ তৈরি হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে গজকেশরী যোগ। এবার গজকেশরী যোগ আমরা জানলাম আছে, কিন্তু এই গজকেশরী যোগটা কতটুকু পাওয়ারফুল, কি করতে পারে? বলছে গজকেশরী যোগ যদি কারো জন্মছকে থাকে, বলে পাগলা হাতিও সেই জাতক জাতিকার কথা শুনবে। তিনি এতটুকুই পাওয়ারফুল হয়ে যান, সমাজে কেষ্টবিষ্ট হন, যে দপ্তরে চাকরি করবেন, তিনি যে পোস্টে হোল্ড করুন না কেন, তিনি যদি ক্লারিক্যাল পোস্টে কাজ করেন, তবুও তার কথা কিন্তু বস মান্যতা দিয়ে চলবেন। তা এই ধরনের রেজাল্ট আমরা এখানে সব জায়গাতে পাই। তাহলে যোগ আর সংযোগের মধ্যে পার্থক্যটা আপনারা বুঝতে পারলেন। এরপরে শুভযোগ এবং অশুভ যোগ। প্রচুর শুভযোগ আছে, প্রচুর অশুভ যোগ আছে। তো এই শুভযোগ কোনগুলো তার একটা তালিকা এর আগে আমি ভিডিও দিয়েছি, যোগ সংযোগের যোগের উপরে অনেক ভিডিও রয়েছে। তাহলে শুভযোগ কোনগুলো সেগুলো একটু দেখে নেবেন, আজকে এখানে আর সময় বাড়াচ্ছি না। তাহলে শুভযোগের একটা তালিকা আমাকে ওই যোগে করতে হবে যে এই জন্মছকের 9টি গ্রহের মধ্যে কি কি শুভযোগ, কি কি অশুভ যোগ। তাহলে শুভযোগের কি কি রেজাল্ট, অশুভ যোগের কি কি রেজাল্ট আমাকে পাশাপাশি রাখতে হবে। যোগ তো তৈরি হলো, কোন যোগটি বলশালী কোন যোগটি দুর্বল। তাহলে যদি শুভযোগের ক্ষমতা বেশি থাকে তাহলে সে ভালো রেজাল্ট দেবে। এবার যদি অশুভ যোগের ক্ষমতা কম হয়, দুর্বল থাকে, তাহলে সে অতটা খারাপ ফল দিতে পারবে না। এইভাবে কিন্তু আমাদের শুভ অশুভ যোগ দেখে এগিয়ে যেতে হবে। এবার হচ্ছে যোগ সংযোগের ফলাফল। ওই যে আমি একটা গজকেশরী দিয়ে বললাম, যেমন বুধাদিত্য যোগ আছে, সবাই জানে রবি আর বুধের অগ্নি রাশিতে এবং মিথুন এবং কন্যা রাশিতে কি হয়, বুধ এবং রবি একসঙ্গে থাকলে পরে তারা বুধাদিত্য যোগ তৈরি করে। অর্থাৎ বুধাদিত্য যোগ হচ্ছে একটা স্কিলফুল যোগ। এই যোগ থাকলে পরে মানুষ কিন্তু যে কোনো সময় যে কোনো কাজে তারা কিন্তু সিদ্ধ হন, অনেক বেশি এক্সপার্ট বা স্পেশালাইজেশন করতে পারেন। তো এই ব্যাপারগুলো রয়েছে। তো এই যোগ আর সংযোগের ফলগুলো আপনাদের জানতে হবে, তার জন্য আমার অনেক ভিডিও দেওয়া রয়েছে, বা আপনি অনেক রকমের পরাশর গ্রন্থের বিভিন্ন রকমের বই খুঁজেও আপনি এখান থেকে নিতে পারেন। তা যোগ সংযোগের রেজাল্টগুলো আপনারা এইভাবে জানবেন। তো এই ফলাফল চিন্তা করতে হবে আপনাকে। এটা হলো 7 নম্বর। এরপর হচ্ছে 8 নম্বর, কোন গ্রহ মূল ত্রিকোণগত হয়ে আছে কিনা, যেমন শনি কুম্ভে, রবি সিংহে। তো এই যে মূল ত্রিকোণগত ব্যাপার, তুঙ্গি আর মূল ত্রিকোণগত, এগুলো হচ্ছে গিয়ে সেই গ্রহ সবচেয়ে বেস্ট রেজাল্ট হয়, এগুলো আমাদেরকে দেখতে হবে। এরপর আমাদেরকে দেখতে হবে রাজযোগ, কেন্দ্র ও কোণের সম্পর্কে রাজযোগ। সেই রাজযোগের চতুর্থপতি পঞ্চমে থাকলে বা চতুর্থপতি নবমে থাকলে, ঠিক আছে, দশমপতি পঞ্চমে, পঞ্চমপতি দশমে, অর্থাৎ কেন্দ্র কোণের সম্পর্ক হলে পরে রাজযোগ তৈরি হয়। তো এইগুলো আমাদেরকে দেখতে হবে। এইগুলো সব কিছু দেখে আমাদেরকে কিন্তু কি করতে হবে, এবার আমরা সবকিছু দেখলাম, দেখে একটা চিত্র আমাদের কাছে ফুটে উঠবে। এরপর জাতক যা প্রশ্ন করবে, ধরুন কেউ শরীর নিয়ে প্রশ্ন করলো, তার লগ্ন, অর্থ নিয়ে, পরিবার নিয়ে প্রশ্ন করলো, দ্বিতীয় কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য প্রশ্ন করলো, থার্ড হাউস, পরিবার বাড়ি নিয়ে জিজ্ঞাসা করলো, ফোর্থ হাউস সুখ স্বাচ্ছন্দ্য, ফোর্থ হাউস, পঞ্চম সন্তানের লেখাপড়া ফটকা পাবে কিনা, তার জন্য আমাকে দেখতে হবে, পঞ্চম রোগ ব্যাধি, ষষ্ঠ জেল, ষষ্ঠ প্রতিবন্ধকতা, ষষ্ঠ শত্রুতা, ষষ্ঠ এগুলো দেখতে হবে, সপ্তম দাম্পত্য জীবন, বিবাহ, এই সমস্ত আমাদেরকে দেখতে হবে। অষ্টম ভাবে আয়ু দেখতে হবে, বা কোনো ডক্টর যদি মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করতে যান তাহলে কিন্তু অষ্টম ভাবে তার খুব সম্পর্ক থাকতে হবে। তো এই ভাবগুলো দেখে আমাদেরকে কিন্তু এগিয়ে যেতে হবে। অষ্টমের পরে আসছে নবম ভাগ্য, আমাদের পিতা, এগুলোকে আমাদেরকে দেখতে হবে। দশম আমাদের রিওয়ার্ড, আমাদের জীবনে কতটা আমি প্রশংসা পাবো, আমার সমাজে আমার মান সম্মান থাকবে কিনা, আমি জীবনে কতটা পরিচিতি লাভ করতে পারবো, সম্মান পাবো, মান সম্মান নাম যশ, এগুলো দেখতে গেলে কিন্তু আমাদেরকে দশম ভাব থেকে দেখা হয়। একাদশ ভাব থেকে বন্ধু বান্ধব, শ্বশুরবাড়ি এবং আমাদের গেইনটা দেখা হয়। দ্বাদশ ভাব থেকে ফরেন, দাম্পত্য জীবনের বেডস, স্যাটিসফ্যাকশন ইন বেড এবং লাক্সারি, ব্যয়, হসপিটাল, মৃত্যু, মুখ্য, এগুলো কিন্তু আমাদের দ্বাদশ ভাব থেকে দেখা হয়। জাস্ট খুব শর্ট টাইম বললাম, আর অনেক ব্যাপার রয়েছে। আপনারা জানতে চাইলে কমেন্ট বক্সে লিখবেন, আমি এই নিয়ে বিস্তারিত ভিডিও করে দিতে পারি, দ্বাদশ ভাবের ফলাফল নিয়ে বা কারকতা নিয়ে। সবটাই আপনাদের চাহিদার উপরে নির্ভর করছে।
আমি এর আগের ভিডিওতে নাম্বার নিয়ে দিয়েছিলাম, গাড়ির নাম্বার হোক বা সেটা বাড়ির ডোরবেলের নাম্বার হোক। এই ভিডিওটা দেখলাম আপনারা খুব বেশি পছন্দ করেননি বা দেখেননি। আমি বলবো দেখলে আপনাদের অনেক লাভ হবে, কারণ এই ভিডিওতে কিন্তু অনেক সুন্দর সুন্দর কথা বলা রয়েছে এবং অনেক সিস্টেম, অনেক কিছু তথ্য আপনারা এখান থেকে জানতে পারবেন। পারলে ভিডিওটি দেখে নেবেন, এর আগের তারিখের ভিডিওটি। এরপরে আমাদের কি কি দেখতে হয়? ডিভিশনাল চার্ট দেখতে হয়। প্রথমে কি বললাম? ভাব, একটা রাশিচক্রের ভাব। এবার হচ্ছে ডিভিশনাল চার্ট। যে জন্ম লগ্ন, যে চার্ট আমরা দেখছি এটাকে বলা হচ্ছে D1 চার্ট। আর ডিভিশনাল চার্ট অনেকে এই জায়গাটা গুলিয়ে ফেলেন। অনেকে বলেন যে সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবন বিচার করা হয়। আপনি D9 চার্টের কথা কেন বলছেন? হ্যাঁ, সপ্তম ভাব থেকে আমরা কি করছি? আমাদের দাম্পত্য জীবনটা যেমন দেখছি, ব্যবসা দেখছি, অপরেন্ট সেক্স দেখছি, পার্টনারশিপ ব্যবসা দেখছি, এগুলো তো আমরা সপ্তম ভাব থেকে দেখি। D9 চার্ট হচ্ছে স্পেসিফিক্যালি দাম্পত্য যে ম্যারেজ লাইফের হ্যাপিনেসের পার্সেন্টেজটা কতটা পাওয়া যাবে সেটা স্পেসিফিক ওখান থেকে দেওয়া হয়। যেমন এডুকেশন, আমরা সাধারণত এডুকেশন দেখার জন্য চতুর্থ ভাব, হায়ার এডুকেশনের জন্য নবম ভাব এবং সাকসেস পাবে কিনা তার জন্য 11th হাউসের কানেকশন আমরা দিই। তারপরে জানেন যে চতুর্থ ভাব থেকে এডুকেশন দেখা হয়, আবার 9 ভাব থেকে উচ্চ শিক্ষা দেখা যায়। কিন্তু ডিভিশনাল চার্টের এমন একটা ডিভিশনাল চার্ট আছে যেখান থেকে স্পেসিফিক্যালি কিন্তু আপনার এডুকেশনটাকে দেখা হয়। আপনি সায়েন্স না আর্টস, আপনি এখানে কতটুকু সফল হবেন, কেরিয়ার এডুকেশনটা আপনার কতটুকু যাবে, চুলচেরা বিশ্লেষণ কিন্তু ওই ডিভিশনাল চার্টের একটা নির্দিষ্ট চার্ট থেকে কিন্তু বিশ্লেষণ করা। এরপরে এই যা কিছু এতক্ষণ আলোচনা করলাম, এই সব কিছু আমরা দেখব। দেখার পরে এবার আমরা সামগ্রিক ফল বলার একটা চেষ্টা করব। সেটাই হলো গিয়ে জন্মছক বিচারের পদ্ধতি। কেউ এসে বললেন, দাদা আমাকে দেখেন তো খুব তাড়া আছে, হ্যাঁ খুব চটজলদি আমার এটা করে দিতে হবে, অনলাইনে 5 মিনিটের মধ্যে আমাকে বলে দিন। সেটা কিন্তু সম্ভব না। প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা বিষয় খুঁটিয়ে দেখতে গেলে মিনিমাম একটা কোশ্চেনের উপরে মিনিমাম 1 ঘন্টা সময় দেওয়া উচিত। তাই এটা কিন্তু খুব সহজে বা ফাঁকি মেরে করা যায় না। কারা করতে পারে আমি জানি না, তারা অনেক বেশি এক্সপার্ট। আমার অতটুকু বিদ্যে নেই, আমার করতে একটু সময় লাগে, খুঁটিয়ে দেখার অভ্যাস আছে আমার, একটু খুঁতখুঁতে টাইপের লোক। একজন মানুষকে একটা কথা বলার আগে 100 বার সেটা ভেবে বলার চেষ্টা করি, যে বলার পরে সেটা যেন মিথ্যা না হয়। সবই তো প্রেডিকশন, সবকিছু কিন্তু হতে পারে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এরপরে দেখুন, কিছু বিশেষ গুপ্ত সূত্র রয়েছে। এই সূত্রগুলো যদি আপনাদের জানা থাকে তাহলে ফল বলতে আপনাদের আরো বেশি সুবিধা হবে। যেমন ধরুন, আমি একটা উদাহরণ দিই। যেমন ধরুন, লিখছি পঞ্চম ভাবে রবি এবং মঙ্গল আছে। তাহলে পঞ্চম ভাবে রবি মঙ্গল আছে, একটা ঘরে রয়েছে পঞ্চম ভাবে। তাহলে পঞ্চম ভাবে রবি মঙ্গল রয়েছে, কি হতে পারে? জেনারেল, এগুলো কিন্তু একটা গুপ্ত সূত্র, একদম সাংঘাতিক সূত্র, কোনো বই আপনি পাবেন না। আর লিখে দিতে পারেন, বাজার চলতে প্রচুর বই আছে, কোথাও এইভাবে কোনো সূত্র আপনাকে কেউ দেবে না, একদম লিখিত আমি বলবো যে আপনি পাবেন না। কারো কাছে যদি পুরনো পণ্ডিত ব্যক্তি থাকেন, তাদের অধীনে বই রয়েছে, তারা জানেন, কিন্তু তারা আপনাকে সহজে এই সূত্র দিয়ে হেল্প করবেন না, ইউটিউবে অন্তত নয়। এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে। এবার তো পঞ্চমে রবি মঙ্গল আছে, মেষ যদি লগ্ন হয়, পঞ্চম হচ্ছে সিংহ, অগ্নিকারক রাশি, সেখানে রবিও অগ্নিকারক গ্রহ, মঙ্গল অগ্নিকারক গ্রহ। কি হতে পারে? সেই জাতক জাতিকার কিন্তু আগুন থেকে ভয়ঙ্কর বিপদ লাগার সম্ভাবনা, বিশেষ করে গোটা শরীরের মধ্যে নাভিস্থল তার অনেক বেশি, বা অ্যাবডোমেন সাইডটা দারুণভাবে ক্ষতিগ্রস্ত। তো এই যে সূত্র, এই সূত্র
আপনাকে জানতে হবে। আমার অনেক ভিডিও রয়েছে, সেখানে আমি একসময় ধারাবাহিকভাবে সূত্র দিয়েছি, দেখেছি আপনারা খুব বেশি সেখানে ইন্টারেস্ট দেখান, ছেড়ে রাখছেন, দেখছেন না। দেখুন, এটা আমার তো বলার কিছু নেই, আমি কখনোই আপনাদের বলবো না আপনারা দেখুন দেখুন দেখুন। আমার কাজ হচ্ছে আপনাদেরকে সাহায্য করা, আমি আপনাদের দিয়ে যাচ্ছি, দেখা না দেখা আপনাদের নিজের মানসিকতার উপরে নির্ভর করে। তো এইভাবে আরো একটা সূত্র বলি আপনাকে, যেমন পঞ্চম ভাবে রবি মঙ্গল। এবার ধরুন চন্দ্র, চন্দ্র চন্দ্র এদিকে মানে ডান সাইড এবং বা সাইড, ডান সাইড এবং ধরুন বা সাইড, আমি একটা জিজ্ঞেস করছি, এটা গেল ডান সাইড, বাম সাইড, এদিকে একটা করে দিই আমি। হ্যাঁ, এবার ধরুন চন্দ্র এদিকে একটু এটাকে কালার করে দিই, আবার এই দিকটাতে একটা কালার করে দিলাম। তার মানে চন্দ্রর দুদিকে অ্যালার্মিং রয়েছে, কোনো একটা ভাবে চন্দ্র বসে আছে। চন্দ্রর ডিগ্রিগতভাবে একই রাশির মধ্যে দুটো দিক হতে পারে। আবার দেখা গেল চন্দ্র মেষে রয়েছে, মিনে এবং বৃষে দুটো পাপ গ্রহ রয়েছে, যারা চন্দ্রকে একদম আষ্টে পৃষ্ঠে চেপে ধরেছে। খুব ভালো করে বুঝলাম। তাহলে চন্দ্র কি হলো, পাপ মধ্য হয়ে গেল। এবার এই চন্দ্র যদি মঙ্গল যুক্ত হয়ে গেল, চন্দ্র মঙ্গল যুক্ত হলো এবং দুদিকে পাপগ্রহ থাকবে, তখন কি হবে? তখনও কিন্তু ওই জাতকের মারাত্মক অ্যাক্সিডেন্ট হতে পারে আগুন থেকে, তাই না? গরম জল পড়ে যেতে পারে, বিভিন্ন রকমের ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, তো আগুন থেকে বা দাহ্য পদার্থ থেকে তার যে বিপদের একটা সম্ভাবনা, এই ইঙ্গিতগুলো এখানে করছে। তাহলে এই যে সিক্রেট রুলস অফ অ্যাস্ট্রোলজি, গোপন সূত্র, এই সূত্রগুলো আপনাদের যদি জানা থাকে, তাহলে আপনারা আরো খুব ভালো এক নজরে দেখেই বলে দিবেন, হ্যাঁ ভাই, তোমার কিন্তু আগুন থেকে বিপদের একটা সম্ভাবনা আছে। কখনো কখনো জল থেকে, কখনো পড়ে গিয়ে, এরকম বহু সূত্র আমার কাছে আছে, আপনারা চাইলেই আমি আপনাদের কাছে দিয়ে সাহায্য করতে পারি। তাহলে এইভাবে আপনারা জন্মছক বিচার করতে থাকুন, চেষ্টা করুন, প্রচুর প্র্যাকটিস করুন এবং কি সিস্টেমে করতে হবে সেটা জানুন। আশা করি আপনারা অনেক বেশি জীবনে সাকসেস লাভ করতে পারবেন। আজকে এখানে শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা।